আসসালামু আলাইকুম। ইসমত মিলি স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। কাল চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই সফর ঘিরে এরই মধ্যে সকল প্রস্তুতি শেষ করেছে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীরা। সফরে প্রধানমন্ত্রী খাল খনন, ফ্যামিলি কার্ড বিতরণ ও জেলা বিএনপির সাংগঠনিক সভায় অংশগ্রহণ করার কথা রয়েছে। চাঁদপুর থেকে শরীফুল ইসলামের পাঠানো রিপোর্ট। পদ্মা, মেঘনা ও ডাকাতিয়ার তীরে গড়ে ওঠা সম্ভাবনাময় জেলা চাঁদপুর। নদী, ইলিশ ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত এই জেলা সম্ভাবনায় ভরপুর হলেও দীর্ঘদিন ধরে নানা সমস্যায় পিছিয়ে রয়েছে। বিশেষ করে নদী ভাঙন ও শিক্ষা খাতের দুর্বলতা জেলার বাসিন্দাদের হতাশায় রূপ নিয়েছে। এমন পরিস্থিতিতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর সফর জেলার মানুষকে নতুন করে আশার আলো হয়ে ধরা দিয়েছে। খালটা দিয়ে চলাচল আগের মতন নাই, মানুষ চলাচল করতে পারে না, দুই সাইডে দিয়ে চাপাচাপি হয়ে গেছে। কুমিল্লা আঞ্চলিক মহাসড়কটি রয়েছে, সেটি 4 লেনে উন্নীত করা খুবই প্রয়োজন। চাঁদপুরে শিল্প কলকারখানা হয় বা ইপিজেড হয়, তাহলে আমরা ঢাকামুখী না হয়ে চাঁদপুরে নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো। এখানে 2টি জুট মিল ছিল, বিরাষ্ট্রীকরণের কারণে সেই মিল দুটি আজকে বন্ধ। মিল দুটি যদি চালু হয় তাহলে এখানে 20,000 মানুষের কর্মসংস্থান হবে। শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সফরে শারাস্তি উপজেলার খোদখাল, সদরের বিশ্বখালের পুনর্খনন কাজের উদ্বোধন এবং ফ্যামিলি কার্ড বিতরণের কথা রয়েছে। জেলা বিএনপির সাংগঠনিক সভায়ও অংশগ্রহণ করার কথা রয়েছে দলের প্রধানমন্ত্রী তারেক রহমানের। যে আমাদেরকে প্রধানমন্ত্রী সময় দিয়েছেন এবং এই পর্যন্ত হয়তো 10টা জেলা প্রধানমন্ত্রী ভিজিট করেছেন, 6টা জেলাতে ফ্যামিলি কার্ডের উদ্বোধন হয়েছে। আমরা 10টা জেলার মধ্যে পড়েছি। আমাদের প্রোটোকল বিষয়ক যে সমস্ত প্রস্তুতি আছে, নিরাপত্তা সংক্রান্ত যেসব বিষয় আছে, সেসব বিষয়ে আমরা সর্বত্র প্রস্তুতি গ্রহণ করেছি। ইনশাল্লাহ আমরা খুব মাননীয় প্রধানমন্ত্রীর সফরটা সফল হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে ভবিষ্যতে চাঁদপুর আধুনিক ও সমৃদ্ধ জনপদ হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। এনটিভি নিউজ ডেস্ক। জনগণকে দেয়া নির্বাচন ইশতেহার বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির এ কথা জানিয়েছেন। ভর্তুকি, ঋণের সুদ হার, মূল্যস্ফীতি, মেগা প্রকল্প এবং বিনিয়োগ সহ সবকিছু বিবেচনায় নিয়ে আগামী অর্থ বছরে বাজেট প্রণয়ন করা হবে। আর অর্থনীতি বিশ্লেষকরা ট্যাক্স না বাড়িয়ে বিনিয়োগে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন। এনটিভির কেমন বাজেট চায় অনুষ্ঠানে এসব কথা উঠে আসে, জানাচ্ছেন হাসান মাহমুদ। এনটিভি দীর্ঘ 17 বছর ধরে এই অনুষ্ঠানটা করে আসছে। এই অনুষ্ঠান আসছে বাজেটে সাধারণ মানুষ এবং ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের চাহিদা ও ভাবনার বিভিন্ন প্রসঙ্গ উঠে আসে। তো কেমন বাজেট চাই অনুষ্ঠানে, এই অর্থে এই বাজেটের সামনে আছে। বর্তমান সরকারকে বিগত সরকারের উত্তরাধিকার বহন করে বাজেট প্রণয়নের কথা ভাবতে হচ্ছে, এমন বাস্তবতা স্বীকার করে অর্থনীতি বিশেষজ্ঞরা বলছেন, অর্থনৈতিক স্থিতিশীলতা এনে দরকার বিনিয়োগকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া আর মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা। স্থিতিশীলতা একটা বড় জিনিস, স্থিতিশীলতা না থাকলে অন্য কিছু করা যায় না। বিনিয়োগটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই সরকারের সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপার ছিল। বিনিয়োগের পক্ষের যদি আমরা ভর্তুকি এবং যে সমস্ত ট্যাক্স এক্সপেন্ডিচার রেয়াত দিয়েছি সেগুলি যেন যায়। কোয়ালিটি অফ স্পেন্ডিংটা দেখা, যে কোয়ান্টিটি না দেখে স্পেন্ডিং কোয়ালিটি, যে আপনার টাকাটা বেনিফিশিয়ারির কাছে পৌঁছাচ্ছে কিনা, টিচারের কাছে, স্টুডেন্টের কাছে, ইনভেস্টমেন্টটা ক্লাসরুমে যাচ্ছে কিনা। বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত, তাই ইশতেহার অনুযায়ী প্রতিশ্রুতি পূরণে বদ্ধপরিকর, এমনটা জানিয়ে প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা জানান, ভর্তুকি, প্রণোদনা, ব্যাংক সুদের হার, বিনিয়োগ সবকিছু বিবেচনায় নিয়ে জনবান্ধব বাজেট করতে চায় সরকার। বর্তমান মূল্যস্ফীতির কারণে সুদের হার কিভাবে যৌক্তিকীকরণ করবে নিশ্চয়ই বাংলাদেশ ব্যাংকের। তবে আমরা আশা করি এই যে বাংলাদেশ ব্যাংক একটা বড় আকারের তহবিল গঠন করবে, যার মাধ্যমে বিনিয়োগ উৎসাহিত হবে, বিশেষ করে বন্ধ কলকারখানা উৎসাহিত হবে এবং আমাদের বাংলাদেশের মেরুদণ্ড অর্থাৎ অতি ক্ষুদ্র, ক্ষুদ্র এবং কুটির শিল্প পুনর্জাগরিত হবে এবং আপনাদের রপ্তানি বহুমুখীকরণ হবে। সরকারের যে সমস্ত শেয়ার আছে সেগুলি পুঁজিবাজারে ছাড়তে হবে। পুঁজিবাজারকে তেজি করার জন্য এইটা হলো অন্যতম পদক্ষেপ। আগামী বাজেটে কোনো ধরনের ট্যাক্স যেন না বাড়ে, প্রশ্নই ওঠে না, কোনো ট্যাক্স যেন কোনো জায়গাতে না বাড়ে। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য খাতে নজরদারি বৃদ্ধির পাশাপাশি জ্বালানি নিরাপত্তার বিষয়ে গুরুত্বারোপ করে আলোচকরা বলেছেন, সরকারের এ নিয়ে গণশুনানি জরুরি ছিল। যে আপনারা আমাদের কাছ থেকে জোর জবরদস্তি করে কর আদায় করেন,
সেই করের টাকাটা কোথায় খরচ করেন সেই হিসাব তো কোনো দিন দিলেন না। যে রেগুলেটরি কমিশনকে আজকে আপনারা বসায় রেখেছেন সেই লুণ্ঠনের হাতিয়ার, সেটা যদি পরিবর্তন না করেন তাহলে আপনি 20% যে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছেন, ডিজেলের দাম 15%, টকটেনের দাম 20% বাড়িয়ে 20 টাকা বাড়িয়ে নিয়ে গেছেন, 20% বাড়িয়ে নিয়ে গেছেন। এটা তাহলে বলবো যে আপনি বাজেটের উচ্চাভিলাষী বাজেট করার অর্থ যোগান দিয়েছেন। তবে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা জানিয়েছেন, রাজস্ব আদায়, আয় ও ব্যয়ের ভারসাম্য, ভর্তুকি, কর ছাড় সহ সবকিছুরই প্রতিফলন ঘটবে বাজেটে। আমরা চাই সবাই মিলে সম্মিলিত উদ্যোগে বর্তমান পরিস্থিতি থেকে বেরিয়ে আসবো। অতীতের অনেক পুরস্কার পাওয়া গেছে অনানুষ্ঠানিক খাতে, কিন্তু আমরা আনুষ্ঠানিক খাতে এটা প্রবর্তন করেছি। তাহলে আমাদের অবশ্যই আপনাদের, বিশেষ করে নাগরিক সমাজকে আমাদের উপরে ওয়াচ করতে হবে, যাতে করে আমরা জবাবদিহি থাকি এবং কোনোভাবেই ত্রুটিগুলো না হয়। উচ্চাভিলাষী না হয়ে সাধারণ মানুষের আকাঙ্ক্ষা পূরণ করবে বাজেট, এমন প্রত্যাশা সবার। তাহলে তো প্রাইভেট সেক্টর। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। 24 ঘন্টায় হামে আরও 12 শিশুর মৃত্যু হয়েছে। এদিকে চিকিৎসকরা বলছেন, শুধু হামে মৃত্যুর সংখ্যা 1% কম হলেও নিউমোনিয়ার কারণে মৃত্যু ঝুঁকি 80% বেড়ে যায়। সকালে হামজনিত নিউমোনিয়া নিয়ে সংবাদ সম্মেলনে এমন তথ্য দিয়েছে বাংলাদেশ লাং ফাউন্ডেশন। চিকিৎসকদের দাবি, নিউমোনিয়া না হলে হামে আক্রান্ত 95% শিশু এমনিতেই সুস্থ হয়ে ফেরে। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। ঢাকা সহ সারা দেশে হাসপাতালের বারান্দা থেকে বেড, সব জায়গায় হাম আক্রান্ত শিশুদের নিয়ে কঠিন সময় পার করছেন অভিভাবকরা। গত মার্চ থেকে 55,000-এর বেশি শিশু হামে আক্রান্ত হয়েছে, যার মধ্যে মারা গেছে প্রায় 450। এসব মৃত্যুর অন্যতম কারণ হচ্ছে হামজনিত নিউমোনিয়া। এমন অবস্থায় শুক্রবার সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ লাং ফাউন্ডেশন। সময় দেখা যায় অনেক বাচ্চা সিভিয়ার ডিহাইড্রেশন নিয়ে আসে। এতে চিকিৎসকরা হামের ভয়াবহতা ও ঝুঁকি নিয়ে সতর্কতা করেন। বলেন, অপুষ্টিতে ভোগা শিশুরাই হাম সংক্রমণের সাথে নানা জটিলতায় পড়ছে। দেরি করে চিকিৎসকের কাছে নেওয়াও মৃত্যুর কারণ। অপুষ্টি হামের জটিলতাকে বাড়িয়ে দেয়, আবার হাম হলেও কিন্তু অপুষ্টি বেড়ে যায়। তা সুতরাং একটা আরেকটার সাথে ভাইস ভার্সা। মিজিলস হলে লিটারেচারে যেটা আছে, বিভিন্ন এভিডেন্সে, সেটা 5 to 8% নিউমোনিয়া হয়। কিন্তু এই নিউমোনিয়ার মর্টালিটি কিন্তু, মানে মৃত্যুর হার কিন্তু 80% পর্যন্ত মৃত্যু হতে পারে। অর্থাৎ তার চান্স অফ নিউমোনিয়া যদিও কম, ডায়রিয়ার থেকেও কম। ডায়রিয়া 10% পর্যন্ত হতে পারে, কিন্তু ডায়রিয়াতে কিন্তু মৃত্যু হয় না। এছাড়া হাম হলে 5 থেকে 8% নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা থাকে উল্লেখ করে শিশুদের দ্রুত টিকার আওতায় আনার পরামর্শ দেন চিকিৎসকরা। অগ্রাধিকার ভিত্তিতে হামের টিকাদান কর্মসূচি অব্যাহত রাখা, যা আপনারা জানেন 5 এপ্রিল 2026 থেকে চলমান আছে। হামের চিকিৎসায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত একটি চিকিৎসা নির্দেশিকা বা ট্রিটমেন্ট গাইডলাইন্স প্রত্যন্ত অঞ্চলের চিকিৎসক সহ সব স্বাস্থ্যকর্মীর কাছে পৌঁছে দেওয়া। সারা দেশে জেলা উপজেলা পর্যায়ে ফেভার সেন্টার স্থাপনে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে সংবাদ সম্মেলনে। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। নেত্রকোনার কলমাকান্দায় অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফসল রক্ষা বাঁধ ভেঙে কয়েকটি হাওরে পানি ঢুকে পড়েছে। এতে বিপাকে পড়েছেন কৃষকরা। উদ্ভাখালী নদীর পানি বৃদ্ধি পেয়ে কলমাকান্দা উপজেলার গড়াডুবা হাওরের একটি ফসল রক্ষা বাঁধ ভেঙে যাওয়ায় বড়কাপন ও পোকলা ইউনিয়নের কয়েকটি হাওরে পানি ঢুকছে। কিছু এলাকায় ধান কাটা শেষ না হওয়ায় পাকা ধান খেতে পানি ঢোকায় বিপাকে পড়ছে স্থানীয় কৃষকরা। গতকাল বিকেলের দিকে উপজেলার বড়কাপন ইউনিয়নের কেশবপুর এলাকার কামাউরা সুইস গেটের পাশে এই বাঁধটি ভেঙে যায়। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাখাউত হোসেন জানান, হাওরের বোরো ফসল কাটা প্রায় শেষ পর্যায়ে থাকায় বাঁধটি ভেঙে গেলেও বড় কোনো ক্ষতি হবে না কৃষকের। তবে হাওরের উঁচু এলাকাতে কিছু ফসল কাটা বাকি থাকায় তা দ্রুত কাটার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। গঙ্গা নদীর ফারাক্কা পয়েন্টে ভারত একতরফা বাঁধ নির্মাণ করে অভিন্ন নদীর পানি প্রত্যাহার করে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলকে মরুভূমিতে পরিণত করেছে। ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন অভিযোগ করেছেন।
বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে এক বার্তায় তিনি আরও বলেন, বাদের ফলে ওই এলাকায় পানির সংকট এবং প্রাকৃতিক ভারসাম্যহীনতা তীব্র আকার ধারণ করেছে। জীববৈচিত্র্য, প্রাকৃতিক ও মানবিক বিপর্যয়ের সম্ভাবনাকে উপেক্ষা করে তৎকালীন আওয়ামী লীগ সরকার জনগণের মতামতকে অগ্রাহ্য করে ভারতকে কয়েকদিনের জন্য পরীক্ষামূলকভাবে ফারাক্কা বাঁধ চালুর অনুমতি দেয়। ফখরুল বলেন, মজলুম জননেতা মাওলানা ভাসানী লং মার্চ করে বিষয়টি বিশ্ববাসীর নজরে আনেন। ফখরুল বলেন, সেই বাঁধ এখনও বহাল থাকায় সেটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ ও আসামে নির্বাচন পরবর্তী সংখ্যালঘু মুসলমানদের উপর নির্যাতন, মসজিদ, ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও হত্যার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম। বাদ জুমা মহানগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশ হয়। সমাবেশে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির আল্লামা আলী উসমান, চট্টগ্রাম মহানগর হেফাজত আহ্বায়ক কমিটির সদস্য সচিব মাওলানা এনামুল হক মাদানী বক্তব্য রাখেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এদিকে পশ্চিমবঙ্গের মুসলিমদের উপর নির্যাতন ও সীমান্ত হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়ে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকেলে শহরের মুক্তমঞ্চ থেকে জেলা গণ অধিকার পরিষদের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে গিয়ে মানববন্ধনে শেষ হয়। এতে বক্তারা বলেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী নিরীহ বাংলাদেশিদের গুলি করে হত্যা করছে, তাই সরকারকে এই বিষয়ে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বুবারতল সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় 2 ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। রাত 1টার দিকে বিজিবির নিয়মিত টহল চলার সময়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় কামরুল আহমদ ও হাসনা বেগম লস্কর নামের 2 ভারতীয় নাগরিককে আটক করেছে 52 বিজিবি ব্যাটালিয়ন। আটককৃতদের জিজ্ঞাসাবাদের পর বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে। 52 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন জানান, সীমান্তে যে কোনো ধরনের অপরাধ দমনে বিজিবি তৎপর রয়েছে। টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। নাটোরে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে চলতি বছরের আম সংগ্রহ কার্যক্রম। গত বছর এই জেলায় 350 কোটি টাকার ব্যবসা হলেও এবার 400 কোটি ছাড়িয়ে যাবে বলে আশা কৃষি বিভাগের। প্রশাসনের বেঁধে দেওয়া সময় অনুযায়ী সকালে সদর উপজেলার ভাতুরিয়া সরকারি আমবাগান থেকে গুটি জাতের আম সংগ্রহ শুরু হয়। এছাড়া জেলার বিভিন্ন এলাকায় একই জাতের আম সংগ্রহ ও বাজারজাত প্রক্রিয়া শুরু হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য জাতের আম সংগ্রহের কথা জানিয়েছে কৃষি বিভাগ। নাটোরে এবছর 5,693 হেক্টর জমির আম বাগান থেকে 68,316 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কুমিল্লার লালমাই উপজেলার পাহাড়ি এলাকায় 5,000 মানুষের মধ্যে বিনামূল্যে স্বাস্থ্যসেবা, গাছের চারা ও নতুন পোশাক বিতরণ করা হয়েছে। সারা দেশের এসএসসি 2002 ও এইচএসসি 2004 ব্যাচের বন্ধুদের উদ্যোগে সকালে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চৌধুরী সাইমা ফেরদৌস। আয়োজকেরা জানান, স্বাস্থ্যসেবার মধ্যে ছিল রোগ নির্ণয়, সুন্নতে খতনা, চোখের ছানি অপারেশন, বৃক্ষের চারা ও নতুন পোশাক বিতরণ। অনুষ্ঠানের শুরুতে প্রয়াত বন্ধুদের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে মোংলায় মানববন্ধন করেছে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এই মানববন্ধনে বক্তারা বলেন, গত 4 মে ঢাকায় কর্মসূচি চলাকালে ওষুধ কোম্পানির কয়েকজন প্রতিনিধিকে পুলিশ লাঞ্ছিত করার পাশাপাশি হাতকড়া পরিয়ে নিয়ে যায়। এই ঘটনায় অভিযুক্তদের বিচার দাবি করা হয়। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।